দেখো তোমাদের তড়িৎ রসায়ন যে চ্যাপ্টারটা আছে, তড়িৎ রসায়নের ওয়ান শট সিকিউ সলভ ক্লাসটা করার জন্য কয়েকটা টপিক তোমাদের আগে মাথায় রাখতে হবে, এবং টপিকগুলো যদি আমি ব্যাখ্যা করি, যখন তোমাদের সিকিউ সলভ করাবো তখন তোমাদের জন্য ভাইয়ারা অনেক ইজি হয়ে যাবে। তো আমি চারটা টপিক ওখানে লিখে ফেলছি। চারটা টপিকের মধ্যে প্রথমটা হচ্ছে তোমাদের ফ্যারাডের সূত্র সম্পর্কিত ম্যাথ, তারপর দারুণ বিজারণ অর্ধবিক্রিয়া, তারপর প্রমাণ কোষ বিভাগ, এবং লাস্ট হচ্ছে নার্নস্টের সমীকরণ। তো আমি যদি এদেরকে মার্ক করি, দেখো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের নার্নস্টের সমীকরণ। এখন তুমি যখন নার্নস্টের সমীকরণের ম্যাথ করতে যাবা, তখন অটোমেটিক্যালি তোমার প্রমাণ কোষ বিভাগ বা প্রমাণ জারণ বিভাগ বা প্রমাণ বিজারণ বিভাগ, এই ম্যাথগুলো অটোমেটিক্যালি চলে আসবে। সো 3 নম্বর এবং 4 নম্বর যে টপিকটা আছে, এই টপিক দুইটা আসলে তোমরা মিক্সড আপ বলতে পারো। দেন দ্বিতীয় যে তোমার টপিকটা, এটা হচ্ছে আবার এই দুইটা করার জন্য এটা লাগবেই, বুঝতে পারছো? সো 1 নম্বর একটা টপিক আর এই তিনটা মিলে একটা টপিক বলা যায়। এবং এই প্রত্যেকবার বোর্ড থেকে আসলে এই আমাদের লাস্ট যে টপিক তিনটা আছে, এই তিনটা টপিক থেকে কোশ্চেন আসে, এবং 1 নম্বর টপিক থেকে যদি কোশ্চেন অনেক ইজি আসে তখন। এখন দেখো আমি এইদিকে টপিকগুলো একটা একটা করে আলোচনা করি, দেন আমরা সিকিউ সলভ ক্লাসে যাব। তোমরা একটু ধৈর্য সহকারে ভাইয়ারা এই ক্লাসটা একটু দেখো। মানে এটার সাথে সাথে আমি সিকিউ সলভ গুলা করাই দিব। তো দেখো প্রথম ফ্যারাডের সূত্রটা আসলে কাজে লাগে কি, ফ্যারাডের সূত্রটার মেইন টার্ম হচ্ছে যে তড়িৎ বিশ্লেষী পদার্থ হইতে হবে। তড়িৎ বিশ্লেষী পদার্থের মাধ্যমে কি করা যাচ্ছে, যে পদার্থের পরিমাণ নির্ণয় করা যাচ্ছে। পদার্থের পরিমাণটা কোথায় নির্ণয় করা যাচ্ছে, ক্যাথোডে জমাকৃত পদার্থ, বুঝতে পারছো? এর লাগে আমি এখানে একটা তড়িৎ বিশ্লেষী একটা দ্রবণ নিছি, একটা পাত্র দেখাইছি, এই চিত্রটা তোমরা লক্ষ্য করলে দেখবা। এবং এখানে একটা দণ্ড নিছি, এখানে একটা দণ্ড নিছি, একটা দণ্ডে নিছি জিঙ্ক, একটা দণ্ডে নিছি কপার সালফেট। তো কথা হচ্ছে যে একজন অ্যানোড হিসেবে কাজ করবে, একজন একজন ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন তোমরা বলতে পারো ভাই অ্যানোড ক্যাথোড কি, অনেকে বুঝোই না যে অ্যানোড ক্যাথোড ব্যাপারটা কি। মাথায় রাখবা যে অ্যানোড হচ্ছে যে ইলেকট্রন কি করে বলতো, ত্যাগ করে, আর ক্যাথোড হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে, বুঝতে পারছো? আচ্ছা, ইলেকট্রন ত্যাগ মানে কি বলতো? ইলেকট্রন ত্যাগ মানে কিন্তু তোমরা জানো জারণ, আর ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এই কিওয়ার্ড গুলো না একটু মাথায় রাখবা, কারণ এগুলার জন্যই আমাদের একটা করে অঙ্ক মাথায় ঢুকে না বা অনেক প্যাচ লেগে যায়। তো দেখো ইলেকট্রন ত্যাগ মানে জারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এখন অনেক সময় তোমরা দেখছো জারক, বিজারক, জারিত, বিজারিত, এই নামগুলো তাহলে আসছে কই থেকে? তো এই নামটা মনে রাখার জন্য তোমরা এই ট্রিক্সটা ফলো করবা, যে জারণ, জারিত, বিজারক, এইটা একটা লাইন, জারণ, জারিত, বিজারক। এবং আরেকটা হচ্ছে বিজারণ, বিজারিত, জারক। তাহলে দেখো আমাদের এই টার্ম তিনটে ভালো করে মাথায় নাও। যার জারণ ঘটবে সে জারিত হবে, এবং তাকে বিজারক বলা হয়। জারণ, জারিত, বিজারক। যার জারণ ঘটবে সে জারিত হয়, এবং কি হয় বলতো, তাকে কি বলা হয়, বিজারক বলা হয়। যার বিজারণ ঘটে বিজারিত, এবং তাকে কি বলা হয়, জারক বলা হয়। তো এক লাইনে করে মাথায় রাখবা যে যাযাবি, তারপর বিবিজা, যাযাবি, বিবিজা, এভাবে অনেক ট্রিক্স দিয়ে মাথায় রাখা যায়। তো এই দুইটা কিওয়ার্ড মাথায় রাখলে কোথায় ইলেকট্রন ত্যাগ হইতেছে, কোথায় গ্রহণ হইতেছে, ওর উপর বেস করে কি বলা হয় সেই টার্মটা তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো ফ্যারাডের সূত্রেই আমরা যাই। ফ্যারাডের সূত্র অনুযায়ী যে ফর্মুলাটা দেয়া আছে, আমি ডিরেক্ট ফর্মুলা লিখতেছি, ফর্মুলা প্রুভ করার আপাতত দরকার নাই। W ইজ ইকুয়াল টু MIT/NF, বুঝতে পারছো? MIT/NF, এই ফর্মুলাটা হচ্ছে যে তোমার ডাব্লিউ, ডাব্লিউ কি তোমরা অলওয়েজ জানো, ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক, বাট কেমিস্ট্রির ক্ষেত্রে ডাব্লিউ মানে ওজন চিন্তা করবা, বা ফিজিক্সেও সেম। তো মাথায় রাখবা যে ক্যাথোডে, ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ, ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ। অ্যাজ লাইক এখানে আমি প্রত্যেকটা টার্ম ক্লিয়ার করতেছি। এম হচ্ছে তোমার যে পদার্থটা ইউজ করবো, জিঙ্ক ইউজ করতেছি না কপার, নাকি মনে করো সালফার বা ধাতু, মানে অধাতু না, মানে ধাতু ইউজ করতেছি, এই ধাতুগুলোর আসলে আণবিক ভরটা কত, এই আণবিক ভরটা আছে এম। তোমরা অনেকগুলোর আণবিক ভর জানো, যে পারমাণবিক ভর দ্বিগুণ করলে আণবিক ভর, এটা একটা জাস্ট মনে রাখার। আই হচ্ছে তুমি কি পরিমাণ তড়িৎ প্রবাহ করতেছো, কি পরিমাণ তড়িৎ প্রবাহ করতেছো, এর পরিমাণটা। মনে করো আমি 10 এম্পিয়ার দিতেছি না 5 এম্পিয়ার দিতেছি, এবং এটা কত টাইম নিয়ে তুমি দিতেছো। সাপোজ তুমি একটা তড়িৎ বিশ্লেষী পদার্থের মধ্যে একটা তড়িৎ ধরে 10 মিনিট ধরে 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ চালালে, তখন কতটি কি পরিমাণ তোমার ধাতু সঞ্চিত হবে, এই টাইপ ম্যাথ গুলো তোমাদের দেয়া থাকে।
এন কি এফ কি, তুমি যে ধাতুটা নিছো ওই ধাতুটা আসলে কয়টা ইলেকট্রন ত্যাগ করে বা কত মোল ইলেকট্রন ত্যাগ করে, সেইটা হচ্ছে এন এর মান। তুমি যদি জিঙ্কের কথা চিন্তা করো, জিঙ্ক কি করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি হয়, জিঙ্ক 2+ হয়। সো তাহলে এখানে এন এর মান কি হবে, এন এর মান হবে 2। বুঝতে পারছো, মানে ইলেকট্রনের মোল সংখ্যা। এফ মানে হচ্ছে, এইটা একটু ভালো করে মাথায় রাখবা, এফ মানে হচ্ছে ফ্যারাড। ফ্যারাড মানে কি জানো, 1 ফ্যারাড বলতে পারো তুমি। এখন 1 ফ্যারাড মানে হচ্ছে 96,500 কুলম। 96,500 কুলম সংখ্যাটা কই থেকে আসছে ভাইয়ারা, 96,500 কুলম সংখ্যাটা আসছে আমাদের 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম। 1 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 96,500 কুলম। একবার ডেন্টালে কোশ্চেন আসছিল যে 1 ফ্যারাড সমান কত, অপশনে ছিল 96,473 এবং অপশনে ছিল 96,500 কুলম। তো দুইটার মধ্যে রাইট অ্যান্সার হচ্ছে এইটা। যদি তোমাদের এই সংখ্যাটা তোমরা দেখো যে 96,473, তখন তোমরা এইটা দাগাবা, কারণ হচ্ছে তোমাদের ফ্যারাডের সূত্র যখন বিশ্লেষণ করে আসছে তখন এর এক্সাক্ট মান আসে এইটা, যাকে 96,500 কুলম্বের ইকুইভ্যালেন্ট ধরা হয়। ম্যাথ করার জন্য 96,500 ইউজ করবা, বাট যদি এমসিকিউতে থাকে এইটা, তখন তোমরা এটা দাগাবা। ক্লিয়ার? এই সূত্র দিয়ে তোমরা ম্যাথগুলো করবা। ডাব্লিউ ইকুয়াল মিট বাই এন এফ, ডাব্লিউ ইকুয়াল এম আই টি বাই এন এফ। অনেক সময় এই ডাব্লিউ আই টি এর বদল কি থাকে জানো, তোমরা জানো যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি হয় বলো তো, আই টি। এম কিউ বাই টি হইতে পারে, সরি এম কিউ বাই এন এফ হইতে পারে, মানে আই টি এর পরিবর্তে কি আসতে পারে, কিউ আসতে পারে। এটা তোমরা যে চলতরিৎ অধ্যায়টাতে দেখছো। তো ফ্যারাডের সূত্র থেকে এই টাইপ ম্যাথ ছাড়া আসলে অন্য কিছু আসার কোনো চান্স নাই। তো তোমরা এই ফর্মুলাটা মাথায় রাখবা, কত মোল ইলেকট্রন ত্যাগ করতেছে, ফ্যারাডের মানটা মুখস্থ তো রাখতেছই, এম এর মানটা ওই যে পদার্থটা দিতেছে বা যে মৌলটা দিতেছে তার তুমি আণবিক ভরটা, আই হচ্ছে কত প্রবাহ দিতেছো, টি হচ্ছে কত সময় ধরে দিতেছে, আর ডাব্লিউর মানটা বের করতে বলবে। এখনই অনেক সময় একটু ভাইস ভার্সা করে দিতে পারে যে এগুলোর মান দিতেছে, ডাব্লিউ এর মান দিতেছে, টাইমের মানটা চাইলো বা কত প্রবাহ দেওয়া হয়েছে সেই মানটা চাইতে পারে। বুঝতে পারছো? দেন আমরা পরের টপিকটাতে যাই। দেখো ছবিটা রাখতেছি, তোমরা এগুলো একটু খাতায় ভাইয়ারে উঠাই নিবা, খাতায় উঠাই নিলে তোমাদের জন্যই ভালো হবে। দেখো এখানে একটা জিঙ্ক এবং কপার সালফেট দিছি এবং 1 নম্বর টপিকটা শেষ। এখন যদি আমি 2 নম্বর টপিকে আসি, যে ঘটনাগুলো কি ঘটতেছে, জিঙ্ক এবং কপার সালফেট আমি দুইটা দণ্ডে নিছি এবং অ্যানোডে কি ঘটবে ক্যাথোডে কি ঘটবে এই ব্যাপারগুলো আমি দেখবো। তো তুমি সিম্পলি চিন্তা করো যে জিঙ্ক প্লাস কপার সালফেট এর একটা দ্রবণে আছে, তাহলে কি হবে বলতো, জিঙ্ক সালফেট প্লাস কপার। এই যে দেখো জিঙ্ক কি করছে, এই কপারকে লাথি মেরে বের করে দিছে এবং কপার এখানে এসে মুক্ত অবস্থায় বিরাজ করতেছে। তাইলে জারণ কার ঘটছে, তুমি দেখো জিঙ্ক এখানে ছিল 0, জিঙ্ক এখানে কত হয়ে গেছে +2, সালফেট কারণ সালফেট হচ্ছে -2, কপার এখানে ছিল +2, সালফেট এখানে ছিল -2 এবং কপার এখানে হয়ে গেছে 0। তাহলে জারণ মান যদি হ্রাস ঘটে, জারণ মান হ্রাস মানে কি বিজারণ, এবং জারণ মান বৃদ্ধি মানে জারণ, জারণ মান বৃদ্ধি মানে জারণ। তো এখান থেকে তো তুমি এই জারণ অর্ধবিক্রিয়া বা বিজারণ অর্ধবিক্রিয়াটা তুমি লিখতে পারতেছো না। তখন তোমার এই বিক্রিয়াটা কিভাবে লিখতে হবে, দেখো তুমি এভাবে লিখবা যে জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া ইজ ইকুয়াল টু জিঙ্ক কি করছে বলতো, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়েছে, জিঙ্ক 2+। এইটা হচ্ছে জারণ আমাদের অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়াটা তোমরা একটু ফুল ফর্মে লিখবা। বিজারণ অর্ধবিক্রিয়াটা কি লিখবা, যে কপার 2+ ছিল, সে এই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে, কপার হয়ে গেছে। দেন তোমরা এভাবে যোগ করবা যে জিঙ্ক প্লাস কপার 2+, সরি, এবং এই দুইটা কাটা যাবে, দেন কি হবে জিঙ্ক 2+ প্লাস কপার। বুঝতে পারছো? এই যে আমাদের ফাইনালি রিঅ্যাকশনটা আসলো, এই যে দুইটা রিঅ্যাকশন লিখে আমি যোগ করলাম, এইটাই হচ্ছে আমাদের জারণ অর্ধবিক্রিয়া এবং বিজারণ অর্ধবিক্রিয়া। তো ব্যাপারটা তোমরা অনেক ইজিলি বুঝতে পারছো। এখন দেখো ভাইয়ারা, আমরা 3 নম্বর টপিকে যাই। জারণ বিজারণ অর্ধবিক্রিয়াটা তোমরা এইভাবে লিখবা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমার এখানে আমরা এখন 3 নম্বর টপিকে শিফট করতেছি, যে জিঙ্ক দেয়া আছে এবং কপার সালফেট দেয়া আছে, জিঙ্ক দেয়া আছে এবং কপার সালফেট দেয়া আছে। আমরা জিঙ্কের জারণ বিভব দেয়া নাই, বিজারণ বিভব দেয়া নাই, এবং কপারেরও কিন্তু সেম ভাবে দেয়া নাই। কিন্তু যখন তোমাদের এই টাইপ কোশ্চেন গুলো আসবে, 3 নম্বর রিলেটেড কোশ্চেন, তখন কিন্তু এগুলোর ভ্যালু দেয়া থাকবে। দেখো জিঙ্কের যখন দেয়া থাকবে, মনে করি এরকম দেয়া থাকবে যে ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, তোমার দিয়ে দিছে 0.75 ভোল্ট, এবং বলছে যে মনে করো ই0 কপার 2+ থেকে কপার হয়েছে তোমার 0.5 ভোল্ট বা 5 ভোল্ট, বুঝতে পারছো, 5 ভোল্ট দিতে পারে।
তো তোমাদের বলতে পারে যে আমাদের এই কোষটার বলতে পারে যে প্রমাণ বিভব কত, বা বলতে পারে ই নট সেল কত, বা বলতে পারে ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ। বুঝতে পারছো? ইলেকট্রোমোটিভ ফোর্স। তো আমাদের বেশিরভাগ এটা দেয়া থাকে। তোমরা ই নট সেলটা কিভাবে বের করবা এই ফর্মুলাটা আমি তোমাদের দেখাই দিই। দেখো, তোমরা অলওয়েজ ভাই একটা লাইন জাস্ট মাথায় রাখবা। তোমাদের বইতে অনেক ফর্মুলা দেয়া আছে, জাস্ট এই লাইনটা মাথায় রাখবা। প্রথমটাতে ফ্যারাডের সূত্রে কি মাথায় রাখবা? ডাব্লিউ ইকুয়াল এমআইটি বাই এনএ। জারণ বিজারণ অর্ধবিক্রিয়াতে কি মাথায় রাখবা? জারণ ঘটতেছে কার, সে কটা ইলেকট্রন ত্যাগ করতেছে। বিজারণ ঘটতেছে কার, সে কটা ইলেকট্রন ত্যাগ করতেছে। টান দিয়ে যোগ করে নিচে ক্যালকুলেট করে দিবা। ক্লিয়ার? এটা হচ্ছে জারণ বিজারণ অর্ধবিক্রিয়া। প্রমাণ কোষ বিভবের ক্ষেত্রে এই ফর্মুলাটা মাথায় রাখবা যে ই নট সেল ইজ ইকুয়াল টু, ই নট সেল ইজ ইকুয়াল টু তোমার ই নট জারণ, ই নট জারণ, এখানে জারণ মান, প্লাস ই নট বিজারণ। এই দুইটা ভ্যালু লিখবা প্লাস দিয়ে। তোমাদের বইয়ের বিভিন্ন জায়গায় দেখবা এখানে মাইনাস দিয়ে এখানেও জারণ দিছে, বা এখানে মাইনাস দিয়ে এখানে বিজারণ দিছে। বুঝতে পারছো? তো এগুলো ভাইস ভার্সার কোনো দরকার নেই, মাথায় রাখবে জারণ প্লাস বিজারণ, জারণ প্লাস বিজারণ। যার জারণ ঘটছে, অ্যানোডে যার জারণ ঘটছে তার মান বসাবা, ক্যাথোডে যার বিজারণ ঘটছে তার মান বসাবা। এখানে দেখো জারণ মান কে আছে, জিঙ্ক থেকে কিন্তু জিঙ্ক 2 প্লাস হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, কপার 2 প্লাস থেকে কপার, তার মানে একটা হচ্ছে জারণ একটা হচ্ছে বিজারণ। এর মানটা কত দেওয়া আছে? 0.75 ভোল্ট, প্লাস এর মানটা কত দেওয়া আছে? 0.5 ভোল্ট। তাহলে টোটাল কত হয় বলো তো? 1.25 ভোল্ট, 1.25 ভোল্ট। এখন ম্যাথগুলা এই ফর্মুলা একটা, ভাই এই ফর্মুলার ব্যতীত অন্য কোনো ফর্মুলাতে তোমরা যাবাই না। একটা ফর্মুলা যে জারণ প্লাস বিজারণ, জারণ প্লাস বিজারণ। এখন তোমাদের ম্যাথগুলা কিভাবে একটু পেঁচাইতে পারে দেখো। মনে করি তোমাদের এইরকম দিয়ে দিল, আগে জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস ছিল না, এখন দেখো এখানে 2 প্লাস থেকে জিঙ্ক দিছে, মনে করি এই ভ্যালুটা এইরকম দিছে 0.25 ভোল্ট। মনে করো দিছে কপার 2 প্লাস থেকে, মনে করো এটা এইটাই আছে, দুইটারই বিজারণ বিভব দিছে। এখন তোমাদের এখন তাইলে বুঝতে হবে যে আসলে কার জারণ ঘটছে। এখন এই কার জারণ ঘটছে এইটা বোঝার জন্য আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজ লাগবে। আমার একটা ভিডিও দেয়া আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা ভিডিওটা দেখবা যে ধাতুর সক্রিয়তা সিরিজ। এখন ধাতুর সক্রিয়তা সিরিজটার টেকনিকটা ওখানে আমি বলে দিছি যে লিখে ব্যাখ্যা নাই ম্যাকগাই বেরোলো, মনে যেন করে ফিরে, মনে যেন জিঙ্ক করে ফিরে, ক্যাটকুনি সোনা পাবে হয়, কাপুরি সাবলুয়াজি পেটাবে আমায়। তাহলে দেখো এই যে কাপুরুষ, এই যে এখানে দেখো কপার আছে, তাহলে জিঙ্ক কোথায়? জিঙ্কের অবস্থান অবশ্যই কি, জিঙ্কের অবস্থান কপারের উপরে। তাইলে যার অবস্থান উপরে সে দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে, যে দ্রুত ইলেকট্রন ত্যাগ করবে তার কি ঘটবে? তার জারণ ঘটবে, এবং যে পরে ইলেকট্রন ত্যাগ করতে চাবে সে আর ত্যাগ করতে পারবে না, তাকে ওইটা গ্রহণ করতে হবে। সো আমাদের এইটা যখন দেয়া থাকবে এবং দুইটারই বিজারণ বিভব দেয়া থাকবে, তখন তার মাথায় রাখা লাগবে যে আমি ধাতুর সক্রিয়তা সিরিজে শিফট করব, করে দেখব যে আসলে কার অবস্থান উপরে তার জারণ ঘটবে। যেহেতু জিঙ্কের অবস্থান উপরে, জিঙ্কের জারণ ঘটবে, কিন্তু এখানে জিঙ্কের জারণ মান দেয়া নাই, কিন্তু আমার সূত্রে লাগবে জারণ মান লাগবে। সো জিঙ্কের যদি বিজারণ বিভব এটা দেয়া থাকে, তাহলে এইটাকে কি লেখা যায় বলতো? এইটাকে লেখা যায় ই নট জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এখানে দেয়া আছে 2 প্লাস থেকে জিঙ্ক না, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস, এটা যদি পজিটিভ থাকে এটা মাইনাস দিয়ে দিবা, মাইনাস 0.25 ভোল্ট, মাইনাস 0.25 ভোল্ট। জাস্ট চিহ্নটা চেঞ্জ করে দিবা ভাই, এইটা চেঞ্জ করবা, চিহ্ন চেঞ্জ করবা, শেষ কথা। তাইলে দেখো আমার এইখানে রেজাল্টটা কি আসে। এইখানে আগে যে জারণ মানটা, তাহলে জারণ মান কত হচ্ছে? 0.25, এবং এর বিজারণ মান যেহেতু দেয়াই ছিল সে বিজারণ মানটা বসাই দিছি। সো এটা মানটা কত আসে? 0.25 ভোল্ট। বুঝতে পারছো? এটা এখন তোমাদের এটা যদি দুইটাই জারণ মান দিতে পারে, দুইটাই জারণ মান দিলে তুমি তখনও চিন্তা করবা যে আসলে কার, মনে করো কপার থেকে কপার 2 প্লাস দিছে এইটা, তাহলে কপার 2 প্লাস থেকে কপারে গিয়ে তাহলে কি করলে? জাস্ট মাইনাস 0.5 দিলেই হয়ে যাচ্ছে। তো এই জায়গায় না এই একটা ফর্মুলা ফলো করবা, এবং এই জারণ বিজারণটা তোমরা ধাতুর সক্রিয়তা সিরিজ থেকে। তাইলে দুইটা কথা মাথায় রাখবা 3 নম্বর ফরম্যাটের জন্য। এটা কিন্তু 4 নম্বরের জন্যও মাস্ট লাগবে ভাইয়ারা। তোমরা 3 নম্বর ভুল করলে কিন্তু 4 নম্বর অটো ভুল হয়ে যাবে, কারণ নানষ্টের সমীকরণে আমাদের ই নট সেলের মান লাগবে, মানে লাগবেই। আমি একটু পর নানষ্টের সমীকরণটা দেখাবো, তোমরা ক্লিয়ার হবা। দেখো তাহলে তোমরা দুইটা জিনিস কি কি মাথায় রাখবা। প্রথম কথা হচ্ছে তোমরা দেখবা যে আসলে এই ফর্মুলা অনুযায়ী ভ্যালু দেয়া আছে কি নাই, ফর্মুলা অনুযায়ী ভ্যালু দেয়া আছে কি নাই। দেয়া না থাকলে তোমরা ফর্মুলাটা সাজাই নিবা। যখন ফর্মুলা সাজাইতে যাবা তখন দ্বিতীয় নম্বর টপিকটা মাথায় নিয়ে আসবে। দ্বিতীয় নম্বর টপিকটা কি? যে আমাদের ধাতুর সক্রিয়তা সিরিজে যাইতে হবে। ধাতুর সক্রিয়তা সিরিজে
কে উপরে তাকে আমি অ্যানোডে বসাবো এবং যে নিচে তাকে ক্যাথোডে। তাহলে ওর যে উপরে তার জারণ মানটা আমি নিব, যে নিচে তার বিজারণ মানটা নিব। ক্লিয়ার? এই দুইটা মান দিয়ে দেন আমি এটা করব। দেন এখন ভাই আমরা আসবো নার্নস্টের সমীকরণটা। তাহলে দেখো, যদি আমরা নার্নস্টের সমীকরণটা দেখতে যাই তাহলে দেখবা যে 3 নম্বর টপিকটা অটো চলে আসতেছে। দেখো নার্নস্টের সমীকরণটা আমরা যদি লিখি, এখন কথা হচ্ছে নার্নস্টের সমীকরণ দ্বারা কি নির্ণয় করা হয়? নার্নস্টের সমীকরণ দ্বারা পুরা সেলটার বিভব নির্ণয় করা হয়। এই 3 নম্বর টপিক দ্বারা প্রমাণ বিভব বা প্রমাণ বিভবটা নির্ণয় করতেছে, বুঝতে পারছো? প্রমাণ কোষ বিভবটা। বাট 4 নম্বর দিয়ে পুরা কোষটার, বুঝতে পারছো? এইটা জাস্ট মাথায় রাখবা, এইটা হচ্ছে ই সেল। 3 নম্বরটা তোমরা যেটা পড়ছো ওটা ছিল ই নট সেল, মানে প্রমাণ জারণ বিভব। এটা এখানেই আছে, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল। এই যে দেখো, তার মানে 3 নম্বর টপিকের ভ্যালুটা কিন্তু এখানে বসাইতে হবে মাইনাস। তাহলে দেখো আগে এইটা মাথায় নাও, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF। NF লগ উপরে থাকবে তোমার জারণ মান, নিচে থাকবে বিজারণ। এই মানটা কিসের থাকবে আমি একটু পরে বলতেছি। দেখো এই সূত্রটা জাস্ট মাথায় রাখবা যে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস 2.303 RT বাই NF ইনটু লগ জারণ মান ডিভাইডেড বাই বিজারণ মান। এখন এই জারণ এবং বিজারণ আমি লাস্ট লগের সাথে যেটা লিখছি, এটা হচ্ছে জারণের কত ঘনমাত্রাতে আছে, এখানে পিকচারে খেয়াল করলে দেখবা জিঙ্কের যেহেতু জারণ ঘটে, জিঙ্কের দেখো 0.1 মোল দেয়া আছে ঘনমাত্রা, এবং বিজারণ ঘটে কার? কপার 2+ এর, সেহেতু কপারের দেখো দেয়া আছে 0.5। বুঝতে পারছো? এই দুইটা ভ্যালু কিন্তু এখানে বসবে। যখন তোমার নার্নস্টের সমীকরণ আসবে তখন এই ভ্যালু কিন্তু অটো দেয়া থাকবে, এবং 3 নাম্বার করার জন্য জাস্ট এইটা প্রযোজ্য। তো যখন তোমরা দেখবা ম্যাথে যে এই দুইটা ডেটাও দেয়া আছে এবং এইটাও দেয়া আছে, মাথায় রাখবা যে ওখানে নার্নস্টের সমীকরণ দ্বারা ই সেলের মান চাইছে। বুঝতে পারছো? তো দেখো আমাদের এই ফর্মুলাটা মাথায় নরমালি লেখা যায়। এখন অনেক সময় এই ফর্মুলাটা কিভাবে লেখা হয় জানো? ফর্মুলাটা লেখা হয়, আমি তোমাদের দেখাই। ই সেল ইজ ইকুয়াল টু, এই ই নট সেলকে বলা হচ্ছে তোমার কি? তোমার ই নট জারণ প্লাস ই নট বিজারণ, এইটা ব্র্যাকেট, দেন মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF লগ জারণ ডিভাইডেড বাই বিজারণ। বুঝতে পারছো? তো আমাদের কাজ হচ্ছে এই ফর্মুলাটাকেই একদম মাথায় সেট করে না। আমাদের কাজ হচ্ছে এই লাস্ট যে আমি ফর্মুলাটা লিখছি এই ফর্মুলাটাকে পুরোপুরি মাথায় সেট করে নেওয়া নার্নস্টের সমীকরণ হিসেবে। তোমাদের অনেক জায়গায় দেখবা অনেক কিছু চেঞ্জ আছে, এই চেঞ্জগুলোর কথা আমি বলতেছি। আগে এসে আমরা কিভাবে ম্যাথটা সলভ করব। তো দেখো এইটা দ্বারা ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমরা ই নট জারণ ই নট বিজারণ এখান থেকে মানটা বসাই দিব। তাহলে ই নট জারণ 0.75 আমাদের আছেই, দেখো 0.75 আছে, তাইলে ই নট বিজারণ কত? 0.5 আছে। 2.303 আর এর মান তোমরা জানো 8.31 জুল পার মোল পার কেলভিন। বুঝতে পারছো? সার্বজনীন যেটা গ্যাস ধ্রুবক বলতে পারো আর এর মান। আচ্ছা, এবং টি এর মান কিন্তু তোমাদের দেয়া থাকবে যে এটা কত ডিগ্রি সেলসিয়াস। সাপোজ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করতেছো, সো কেলভিনে নিয়ে আসবা যে এটা 25 ডিগ্রি সমান কত হয়? 298 কেলভিন ডিভাইডেড বাই এন। এখানে কত মোল ইলেকট্রন আদান প্রদান করছে? 2 মোল, এবং এফ এর মান কত? 96500। এটা নট এমসিকিউ যে আমরা 96473 বসাবো, যেহেতু এটা সিকিউ এবং 96500 ভ্যালু আমরা বসাই দিব। বাট কোশ্চেনে যদি তোমার এফ এর ভ্যালু দেয়া থাকে, যেটা দেয়া থাকবে আমরা সেটা বসাবো। যদি 96500 দেয়া থাকে 96500 বসাবো, যদি 96473 দেওয়া থাকে 96473 বসাবো। দেন আমরা লগ, এখানে কি আছে আমাদের? জারণ কত? 0.1, বিজারণ কত তোমার? 0.5। এই ভ্যালুগুলো বসাই দিয়ে জাস্ট ম্যাথটা ক্যালকুলেটর করলেই তোমার অ্যান্সার চলে আসতেছে। এখন ম্যাথ করার ক্ষেত্রে তোমরা যখন সিকিউ সলভ করো টেস্ট পেপার গুলাতে, এটা জাস্ট করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে, আমি করাইলাম না। যখন তোমরা সিকিউ সলভ করবা তখন কয়েকটা বিষয় খেয়াল করবা যে এই ফর্মুলাটা একটু চেঞ্জ করে লিখছে। যেমন ই সেলটাকে এখানে ই নট সেল এগুলো সব ঠিক লিখছে, এখানে 2.303 দেয় নাই, RT ডিভাইডেড বাই NF লিখছে, লিখে লন জারণ ডিভাইডেড বাই বিজারণ এই পোরশনটা লিখছে। বুঝতে পারছো? জারণ ডিভাইডেড বাই বিজারণ।
তো এই যে আমি এখানে 2.303 উঠাই দিয়া লগের বদল লন নিয়ে আসলাম। এই পার্থক্যটা তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, যে লন সমান হচ্ছে 2.303 লগ। সেহেতু তুমি লনের পরিবর্তে এটাও লিখতে পারো, বা যদি তুমি লগ লিখো তাহলে 2.303 বসাবে। এটা বসাইলে সুবিধা হয় কি, মানে ক্যালকুলেশনটা ইজি হয়। এই জন্য আমি তোমাদের এই ফর্মুলাটা ভাইয়ারা মুখস্থ করতে বলছি, যে এই লন টনের দরকার নাই বা 2.303 উঠাই দিছো, এগুলো দরকার নেই। অনেক সময় এই ফর্মুলাটা দেখো, এটা সেম থাকে, এটা সেম থাকে, এই জায়গায় এসে চেঞ্জ করে দেয়, মাইনাসটা প্লাস করে দেয়। মাইনাসটা প্লাস করে কি করে দেয় জানো, এটাও সেম রাখে, লন উপরে দেয় বিজারণ, নিচে দেয় জারণ। সো তোমরা জানো লগকে যদি তোমরা ভগ্নাংশ চেঞ্জ করো, ইনভার্স করে দাও, তাহলে কি হয়ে যায়, মাইনাস প্লাস মাইনাস চেঞ্জ হয়ে যায়। সো এই ব্যাপারটাই করে দেয়। সো তোমাদের মাথায় কোনো নেওয়া উচিত না ভাইয়া, তোমরা ডিরেক্ট ম্যাথ দেখবা, এই ফর্মুলা বসাই দিবে, ম্যাথ করবা। এই ফর্মুলাটা মুখস্থ রাখার টেকনিক হচ্ছে ই সেল। ই সেল ইজ ইকুয়াল টু, এই যে 3 নম্বর জিনিসটা মাথায় রাখবা, যে ইনট সেলটা বসাই দিবা মাইনাস 2.303 আরটি, 2.303 আরটি ডিভাইডেড বাই এনএফ, ডিভাইডেড বাই এনএফ লগ। এই টেকনিকটা মাথায় রাখবা, যে জাবি, জাবি হচ্ছে, জাবি নামে একটা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো মাথায় রাখবা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাবি, বুঝতে পারছো? এইটা দিয়ে তোমরা নানুষ্ঠি সমীকরণটা মাথায় রাখবা। তো এই হচ্ছে আমাদের 4টা টপিক। এখন আসলে আমরা ভাইয়া সিকিউ সলভে যাবো। সিকিউ সলভ করলে তোমাদের টপিকগুলো অলমোস্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা সিকিউ সলভের আগে আমরা কয়েকটা টার্ম লিখছি। এটা হচ্ছে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কিছু টার্ম মাথায় রাখতে হবে। আমি হেডলাইন দিয়ে দিছি, তো তোমরা খাতায় এগুলো অবশ্যই লিখে নিবা। কারণ হচ্ছে দেখো, এটা সুন্দরভাবে তোমরা তুলে নিয়ে লিখবা। কারণ হচ্ছে তখন তোমরা ম্যাথ করতে যাবা, তোমরা অনেকগুলা কোশ্চেনের সম্মুখীন হবা নিজের প্রতি, যে আচ্ছা এটা করতেছি, আসলে এটা কেন করতেছি। অনেক সময় অনেকে করতে করতে মনে করে বুঝে যায়। বা আমার কথা হচ্ছে, তোমরা যারা মনে করো প্রিপারেশন একটু দুর্বল বা বুঝতে সমস্যা হয় বা দেরিতে বুঝতে পারো, তারা এই সাজানো জিনিসটা একটু খাতায় উঠাইলে তোমাদের জন্য অনেক ইজি হবে। দেখো, প্রথম কথাটা যেটা লিখছি, যে কার জারণ ঘটবে এবং কার বিজারণ ঘটবে, এই ব্যাপারটা অনেকে বুঝতে পারে না। আমি একটু আগেও বলছি, যে তা জানার জন্য ধাতুর সক্রিয়তা সিরিজ অনুসরণ করতে হবে, যার অবস্থান উপরে তার জারণ ঘটবে। এই জন্য তোমাদের কি করা লাগবে, ধাতুর সক্রিয়তা সিরিজটা ভাইয়া একদম সুন্দর মতো মুখস্থ রাখা লাগবে। বা যদি তুমি বুঝতে পারো যে কার অবস্থান উপরে কার অবস্থান নিচে, মানে তোমার যেভাবে মুখস্থ থাকে, আমি ট্রিক্স অলরেডি দিয়ে দিছি, আরেকটা ভিডিওতে তোমরা ওটা দেখে নিবা, এটা তোমরা বুঝছো। 2 নাম্বার হচ্ছে, যে যদি মৌলের নাম না দিয়ে এ বি এক্স ওয়াই এরকম দেয়া থাকে, সাপোজ এরকম দেয়া থাকে, ই নট মনে করো এ থেকে এ টু প্লাস মান দিয়ে দিছে মনে করো 0.65 ভোল্ট, বুঝতে পারছো? আবার ই নট তোমার বি থেকে বি টু প্লাস দিয়ে দিছে যে তোমার 0.75 ভোল্ট, ক্লিয়ার? মানে দুইটা দিয়ে দিছে। এখন বলছে যে এদের মধ্যে ইনট সেল বের করো, বা 3 নাম্বার যে আমাদের টপিকটা ছিল, যে প্রমাণ বিজারণ বিভব বের করো, বুঝতে পারছো? বা প্রমাণ বিভব বা প্রমাণ কোষ বিভব। তো আমরা যদি এইটার ম্যাথ করতে যাই, তাহলে দেখো তুমি বুঝতেই পারতেছো না, যে আচ্ছা আমি কি ধাতুর সক্রিয়তা সিরিজে ফেলাবো কোথায়, এ এর অবস্থান উপরে না বি এর অবস্থান উপরে, আমি তো এটা জানিয়ে না। বা এ বি আসলে কি, এ বি তো সাংকেতিক এটা চিহ্ন। তো এই ক্ষেত্রে তোমরা যেটা ফলো করবা, যে যদি মৌলের নাম না দিয়ে এ বি এক্স ওয়াই বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, তবে যার বিজারণ বিভব বেশি তার জারণ ঘটবে। যার বিজারণ বিভব, এটা আমাদের স্যার বলছিল, যে যার বিজারণ বিভব যত উচ্চ তার জারণ ঘটার সম্ভাবনা তত বেশি। তার মানে এদের দুইজনের কি বিভব দেয়া আছে বলতো, জারণ বিভব কিন্তু দেয়া আছে। তাহলে এইটার যদি আমি বিজারণ বিভব লিখি, তাইলে দেখো 2 প্লাস, তাহলে এটা কি হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে এখানে কি হচ্ছে, আমি যদি 2 প্লাস করে দেই, তাহলে কি হচ্ছে মাইনাস। আমি জাস্ট পরিবর্তন করে লিখলাম, কারণ দুইটারই কি দেয়া ছিল, জারণ বিভব। এখন তোমার কি দিয়ে বের করা লাগবে, বিজারণ বিভব দিয়ে যেহেতু বের করা লাগবে, ট্রিক্সটা মানে ভাইস ভার্সা করেও বলা যায়, বাট তুমি এই জিনিসটা ফলো করবে, এটা অনেক ইজি। যে বিজারণ বিভব, বিবি যার মনে করো যত বেশি, তার জারণ ঘটবে তত। ব্যাপারটা বুঝতে পারছো? নেগেটিভলি কেউ নিও না। দেখো, ই হচ্ছে, এটার আমি একটি বিজারণ বিভব লিখলাম, এটার বিজারণ বিভব লিখলাম। যেহেতু কার বিজারণ বিভব বেশি, এর সামনে মাইনাস আছে, এর সামনে মাইনাস আছে। অনেক সময় এইটাই অনেকে ভুল করে, যে -0.65 বেশি নাকি -0.75 বেশি। ভাইয়া, মাইনাসের পর যে সংখ্যাটা ছোট সেইটাই হচ্ছে আমাদের বেশি ভ্যালু। মাইনাসের পর যত বড় হবে তত ওই ভ্যালুটার কম, মানে টোটাল ভ্যালু কম। -75 এইটা হচ্ছে, তাইলে তোমার এইটা হচ্ছে বেশি, এর বিজারণ বিভবটা বেশি। তাহলে মাথায় রাখবা, জারণ ঘটছে কার, এটা জারণ ঘটছে, আর এটার কি ঘটছে, বিজারণ। তখন তুমি এইটা জারণ বিভব নিবে। এইটা জারণ বিভব কত হয় বলতো, 0.65 ভোল্ট। আর এটার বিজারণ বিভব কত হয় তোমার এটার বিজারণ বিভব হয় 0.75 মাইনাস। তো এটা যোগ করে দিবা, করলেই তোমার অ্যান্সার। বুঝতে পারছো? তো এই জিনিসটা তোমরা খেয়াল করবে, এক্স দিয়েও থাকতে পারে, ওয়াই দিয়েও থাকতে পারে। তো তোমরা আগে বিজারণ বিভবটা বের করো। বিজারণ বিভবটা যার যত বেশি
তার জারণ ঘটবে, বিজারণ বিভব যার বেশি তার জারণ ঘটবে, এই একটা কথা মাথায় রাখবা। 3 নম্বর দেখো পাত্র নির্বাচন, এটা ঘ নম্বরে ভাইয়া আসেই, এটা সব থেকে একটু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পাত্র নির্বাচন। মনে করো আমি জিঙ্ক নিলাম এবং কপার নিলাম, এবং জিঙ্ক এবং কপারের মনে করো দুইটাই ধাতু আছে, এবং কোশ্চেন করলাম যে কপার কি জিঙ্কের পাত্রে রাখা যাবে কিনা। এখন পাত্রটা হচ্ছে মনে করো যেমন তোমার অনেকগুলো পাত্র পাতিলের হয়, কাঁসার হয়, স্টিলের হয়, তো মনে করো একটা পাত্র নিছি সেটা হচ্ছে তোমার জিঙ্কের, এই জিঙ্কের পাত্রে কপার রাখা যাবে কিনা যদি এই কথা বলে, তখন তুমি কি করবা জানো, যে পাত্র নির্বাচনের ক্ষেত্রে যে পাত্রে রাখা হবে তার জারণ ঘটবে, এইটা একদম খুব মাথায় ভালোভাবে এঁকে দাও। যে পাত্রে রাখা হবে, আমি যদি জিঙ্কের পাত্রে রাখি জারণ ঘটবে কার, জিঙ্কের। আমি যদি বলি কপারের পাত্রে রাখা হবে তাহলে জারণ ঘটবে কার, কপারের। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার মানে জারণ এবং বিজারণ সিলেক্ট করার অপশনটা বুঝতে পারছো, যে পাত্রে রাখবা ওই পাত্রেরই কি ঘটবে, জারণ ঘটবে। এখানে এখানে কিন্তু আর এই ফর্মুলা তুমি ইউজ করবা না, যে যার কার বিজারণ বিভব বেশি, সক্রিয়তা সিরিজের কার অবস্থানের উপরে, এগুলা কোনো আর ম্যাটার করবে না। তুমি ডিরেক্ট যাবা যে যে পাত্রে রাখা হবে সেই পাত্র কি হিসেবে কাজ করবে, জারণ হিসেবে কাজ করবে বা অ্যানোড হিসেবে কাজ করবে। 2 নম্বর অপশনটা হচ্ছে রাখা যাবে কিনা, এমন ক্ষেত্রে মনে করি তোমার কোশ্চেনে বলে দিছে যে রাখা যাবে কিনা, কখন রাখা যাবে এবং কখন রাখা যাবে না। তাহলে পাত্রটাকে তুমি অ্যানোড বিবেচনায় নিয়ে এসে ওদের ইনট সেলটা বের করবা, টোটাল ইনট সেলটা। 3 নম্বর যে টপিকটা তোমরা ভালো করে খেয়াল করো, ইনট সেল তার মানে ই জারণ প্লাস ই বিজারণ, এইটা বের করে দেখবা যদি পজিটিভ হয়, যদি পজিটিভ হয় তাহলে রাখা যাবে না, যদি নেগেটিভ হয় তাহলে রাখা যাবে। কেন পজিটিভ হলে রাখা যাবে না, পজিটিভ হলে সমস্যা হবে, পাত্রটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে এবং ফুটা হয়ে সমস্ত তোমার পদার্থ বের হয়ে যাবে। আর যদি তোমার নেগেটিভ হয় তাহলে পাত্র ক্ষয় হবে না, মানে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে না। এই টোটাল টার্মটাই হচ্ছে তোমার যতগুলো ম্যাথ আছে এটার বলতে পারো যে এটা একটা থ্রিলার পার্ট। এটা যদি তোমরা মাথায় রাখতে পারো তাহলে দেখবা যে তোমাদের ম্যাথ গুলা অনেক ইজিলি সলভ হইতেছে। তো তোমরা আগের টপিক গুলো দেখো, এগুলা দেখো, দেখার পর খাতায় একটু উঠার পর সিকিউটা তোমরা সলভ দেখো, তাহলে ইজিলি হয়ে যাবে। দেন আমি এখন দেখো তোমাদের সিকিউ গুলো দেখো। আমরা প্রথম যে কোশ্চেনটা দেখতেছি এটা হচ্ছে সকল বোর্ড 2018-তে আসছিল। তো কোশ্চেনটা দেখো আমাদের উদ্দীপকে 3টা ভ্যালু দেয়া আছে। 3টা কি ভ্যালু দেয়া আছে, কতগুলা সাংকেতিক সাইনের কি দেয়া আছে, বিজারণ বিভব দেয়া আছে। এই বিজারণ বিভবগুলো দ্বারা আমাদের গ এবং ঘ কোশ্চেনটা আমরা একটু পড়ি। গ নম্বরে বলছে 1 ও 2 নং অর্ধকোষ দ্বারা সৃষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো, এবং ঘ নম্বরে বলছে যে B2+ এর দ্রবণকে এ এবং এক্স নির্মিত পাত্রে রাখা যাবে কিনা, সংরক্ষণ করা যাবে কিনা, মানে কোনটা অধিক মনে করো গ্রহণ উপযোগী, এই টাইপ কোশ্চেন গুলো কিন্তু দিতে পারে। তো এখানে বলছে ধাতু নির্মিত কোন পাত্রে রাখা যাবে, বা শেষে বলতে পারে গাণিতিক ভাবে বিশ্লেষণ করে, এগুলো বলতে পারে। তো দেখো আমরা এগুলো সলভ করার ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবে, যারা একটু ম্যাথে দুর্বল বা অনেক সময় বলো যে ভাইয়া কোন সূত্র বসাইতে হবে আমি বুঝতে পারি না, স্পেশালি ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের অনেকের এইটা প্রবলেম যে ভাইয়া কোন সূত্রটা নিব, এইটাই তো মাথায় আসে না। এখন কথা হচ্ছে একটা ম্যাথ সলভের ক্ষেত্রে তোমাদের কাছে যে বিষয়টা চাইছে, তড়িৎচালক বল চাইছে, তোমরা ডিরেক্টলি ওই ফর্মুলাটা বসাবা। নিশ্চয়ই তো ওই ফর্মুলাটা জানো, যে কারণ তোমরা ফর্মুলা অনেকগুলো পড়ে আসছো, ওই ফর্মুলা বসাবা, এবং ওই ফর্মুলাতে ভ্যালুটা বের করার জন্য অনেকগুলো ভ্যালু দেখবে তোমাদের নাও দেয়া থাকতে পারে, সেই ভ্যালুটা বের করার জন্য আরেক ফর্মুলাতে তোমার শিফট করা লাগতে পারে, দেন তুমি ওই ফর্মুলাতে শিফট করবা। এখন অনেকগুলা গাইডের সলিউশন তুমি দেখবা যে প্রথম থেকে ওরা যেগুলো জিনিস লাগবে ওগুলো বের করে নিছে, দেন ফাইনালি ওই সূত্রটা টুক করে বসাই দিয়ে আনসারটা বের করছে। তখন স্টুডেন্ট ঘাবড়ায় যায় যে আচ্ছা এরা এই জায়গা থেকে শুরু করছে কেন। মেইন ফোকাস তো ভাইয়া তোমাদের ওখানে থাকবে না, মেইন ফোকাস থাকবে তোমাদের কি চাইছে সেই জিনিসটা নিবা, এবং সেইটা বের করার জন্য কি কি দরকার সেই দরকারি জিনিসগুলো কোন জায়গা থেকে পাবা সেই জিনিসগুলোকে এক্সট্রাক্ট করা। বুঝতে পারছো? এখন যদি আমরা গ নম্বরের সলিউশনে যাই, দেখো কি বলছে, 1 ও 2 নং পাত্র, 1 এবং 2 নং অর্ধকোষ দ্বারা সৃষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো। এই টাইপ ম্যাথ করার জন্য তোমার আমি কি বলছি, যে আগে তোমাদের কি নির্বাচন করা লাগবে, অ্যানোড নির্বাচন করা লাগবে। অ্যানোড নির্বাচনের জন্য দুইটা পদ্ধতি, যদি তোমাদের মৌলগুলো দেওয়া থাকে তখন তুমি সক্রিয়তা সিরিজে যাবা, যদি মৌল না দিয়ে সাংকেতিক চিহ্ন থাকে তখন তুমি কোন দিকে যাবা, যার বিজারণ বিভবের মান বেশি সে অ্যানোড হিসেবে কাজ করবে। এখন 1 এবং 2 এর কথা বলছে, 1 এবং 2 এ দেখো ভাইয়া কার বিজারণ বিভব বেশি, এখানে কিন্তু তিনজনেরই কি দেয়া আছে, বিজারণ বিভব দেয়া আছে। তো তিনজনের মধ্যে দেখো এ এবং বি এর দুইজনের বিজারণ বিভবের মধ্যে এ এর বিজারণ বিভব হচ্ছে তোমার 0.20 এবং বি এর বিজারণ বিভব হচ্ছে -0.62 ভোল্ট। ক্লিয়ার? এখন এই দুইজনের মধ্যে তুমি এমনিতেই বুঝতে পারতেছো যে এ এর বিজারণ বিভবটা বেশি, সো এ কি হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কাজ করবে। তো তুমি রিয়াকশনটা লিখতেও পারে যে এর কি করছে, দুইটা ইলেকট্রন ত্যাগ করে কি করছে, A2+ এ পরিণত হয়েছে, এবং
আমাদের B2+ কি করছে, ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে তোমার বিতে পরিণত হয়েছে। দেন তুমি রিঅ্যাকশনটা এরকম করে A+B2+ দিয়া কি করবা, A2++B। এই রিঅ্যাকশনটা এভাবে তুমি আগে লিখতে পারো যে এই বিক্রিয়াটা এইভাবে ঘটছে। দেন দেখো তুমি ফর্মুলা জানো যে E0 সেল ইজ ইকুয়াল টু ই জারণ, জারণ বা অক্স লিখতে পারো তুমি, প্লাস ই রিডাকশন লিখতে পারো। বুঝতে পারছো? রিডাকশন লিখতে পারো। ক্লিয়ার? তুমি জারণ লিখতে পারো বিজারণ, বাট ফর্মুলা একটাই যে ই জারণ প্লাস ই বিজারণ। তো ই জারণ ঘটছে কার, ই জারণ, কিন্তু ই জারণের মান তো দেয়া নাই। ই কার, এর কার মান দেয়া আছে, বিজারণের মান। এর জারণ মান কি হবে বলো তো, এ থেকে তোমার A2+ কি হবে, -0.20 ভোল্ট, এবং এর বিজারণ বিভব দেয়াই আছে। সো এই মানটা বসায় দাও, -20 -0.62, তাহলে কত হয় বলো তো, -0.82 ভোল্ট। ক্লিয়ার? মানে তোমরা আগে দেখবা যে জারণ মানটা দেয়া আছে কিনা, তাহলে সেটা একটু উল্টাই নিলেই হয়ে যাচ্ছে ভাইয়া। ক্লিয়ার? তো গ নাম্বারটা তোমরা এভাবে করবে। এখন আসলে আমরা ঘ নাম্বারে যদি যাই, ঘ নাম্বারে দেখো কোশ্চেনটাতে কি বলছে। ঘ নাম্বারে বলছে যে B2+ এর দ্রবণ, মানে এর দ্রবণ, এর দ্রবণ, মনে করো তুমি একটা দ্রবণ নিছো, একটা তো পাত্রে সংরক্ষণ করা লাগবে। এখন বলছে যে এই পাত্রে নাকি এই পাত্রে, এ পাত্রে নাকি এক্স পাত্রে, কোন পাত্রে সংরক্ষণ করা যাবে। তো তোমাদেরকে বলছি যে কোন পাত্রে সংরক্ষণ করা যাবে কিনা, এর জন্য আমাদের দুইটা থিম মাথায় রাখা লাগবে। প্রথম থিমটা হচ্ছে যে যে পাত্রে রাখবো ওই পাত্রে কি, পাত্র কি হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কাজ করবে। এবং যে তোমার পাত্রটা নিছো ওই পাত্র অ্যানোড হিসেবে কাজ করার পর যদি তোমাদের ই সেলের মান পজিটিভ আসে তাহলে রাখা যাবে না, যদি নেগেটিভ আসে রাখা যাবে। কারণ পজিটিভ আসলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া করবে, পাত্রটা বিক্রিয়া করতে 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 ক্ষয় যেতে যেতে কি হয়ে যাবে, ফুটা হয়ে যাবে। তো ওখানে সংরক্ষণ করা যাবে না। যদি মাইনাস হয় স্বতঃস্ফূর্তভাবে বিক্রিয়া করবে না, সংরক্ষণ করা যাবে। ক্লিয়ার? এখন দেখো আমরা তাহলে আমাদের ফার্স্ট কাজ কি, যখন আমরা ঘ নাম্বার সলভে যাব, ঘ নাম্বার সলভে যাব, তখন এখানে লিখবো যে এ পাত্রের সংরক্ষণের ক্ষেত্রে, এ পাত্রের ক্ষেত্রে, এ পাত্রের ক্ষেত্রে, এই পাত্রের ক্ষেত্রে কি হবে বলতো, এ অ্যানোড হিসেবে কাজ করবে। এইটা ফার্স্ট লিখবা, তখন আর দেখবা না বিজারণ বিভব বা জারণ বিভব বা তোমার ধাতু সক্রিয়তা সেগুলো কিচ্ছু দেখবা না। এ তখন অ্যানোড, তখন কি করছে বলতো, ইন ই সেল ইজ ইকুয়াল টু ই জারণ প্লাস ই বিজারণ। এর জারণ বিভব কত তোমার, -0.20 ভোল্ট প্লাস তোমার 0.62 ভোল্ট। তাহলে তোমার টোটাল কত হয় বলতো, -0.82 ভোল্ট। তাহলে এই যে তোমার কি আসলো, সরি সরি সরি, জারণ এবং বিজারণ, তাহলে আমরা যদি এ কে জারণ ধরি এবং একে বিজারণ ধরি তাহলে আমাদের আসে নেগেটিভ। তাহলে দেখো আমাদের এ পাত্রে, এ পাত্রে, এ পাত্রে অ্যান্সারটা কি আসে, নেগেটিভ। সো নেগেটিভ আসলে আমি তোমাদের কি বলছি যে পাত্রে সংরক্ষণ করা যাবে। আচ্ছা দেখো, তাহলে এ পাত্রে কি করা যাবে, সংরক্ষণ করা যাবে, কারণ হচ্ছে আমাদের কি আসছে, নেগেটিভ আসছে। বুঝতে পারছো? আমি প্রথমে ভাবছিলাম একটু এক্স সহ গুলাই ফেলছিলাম। তাহলে দেখো তোমরা ডিরেক্ট এখানে মন্তব্য কি দিয়ে দিবা যে এ পাত্রে সংরক্ষণ করা যাবে, সংরক্ষণ করা যাবে। একটু লেখা খারাপ হইতে পারে, তোমরা আমার কথাগুলো শুনে খাতায় জাস্ট উঠে নিবা, এ পাত্রে সংরক্ষণ করা যাবে। এখন এক্স পাত্রের ক্ষেত্রে লিখবা, এক্স পাত্রের ক্ষেত্রে, এক্স পাত্রের ক্ষেত্রে কি হবে, তাহলে এক্স কি হিসাবে কাজ করবে, অ্যানোড। বুঝতে পারছো? এক্স কি হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কাজ করবে। তাহলে তোমার ই নট সেল কি হবে, তাহলে ই জারণ প্লাস ই বিজারণ। বা তোমরা এই জিনিসটা না কিভাবে লিখতে পারো, ই জারণ না লিখে এভাবে লিখতে পারো। তাহলে এক্স থেকে কি হবে, x2+, তাহলে এখানে কি হবে বলতো, B2+ থেকে বি। তাহলে এক্স থেকে x2+ এর ভ্যালু কি এখানে দেয়া আছে, দেয়া নেই ভাইয়া। দেয়া আছে কি 2+ থেকে এক্স, 2+ থেকে এক্স যদি তোমার -0.80 হয়, তাহলে এক্স থেকে x2+ কত হবে, তাহলে তোমার পজিটিভ আসবে 0.80 ভোল্ট। তাহলে জাস্ট বসায় দাও 0.80 ভোল্ট প্লাস, এখন এইটার মান আমাদের কত দেয়া আছে, অলরেডি দেয়া আছে যে 0.62। ক্লিয়ার? এত ভোল্ট। তাহলে এই দুইটা বিয়োগ করলে আমাদের কত আসতেছে, 80 থেকে 62 গেলে 0.18। বুঝতে পারছো? ভোল্ট। এইটা যেহেতু আমাদের পজিটিভ আসতেছে সেহেতু এক্স পাত্রে কি করা যাবে না, সংরক্ষণ করা যাবে না। এই টাইপের যেগুলা ম্যাথ আছে তোমরা এই কয়েকটা জিনিস আগে মাথায় রাখবা। তবে ম্যাথ করার আগে আমি তোমাদের যেটা দিছিলাম
যে ম্যাথ করার সময় মাথায় যে জিনিসগুলো রাখা লাগবে সেই জিনিসগুলো তুমি দেখবা এন্ড ম্যাথগুলো করার সময় ওগুলো জাস্ট চিন্তা করবা, তাহলে দেখবা অনেক ইজিলি সলভ হবে। বুঝতে পারছো? আমরা তখন সেকেন্ড তেলে ম্যাথে 2 নম্বর যে ম্যাথটা আছে এই ম্যাথটার ক্ষেত্রে দেখো এরকম চিত্র দিয়ে ম্যাথ দিতে পারে, একটা পুরো একটা কোষ দিতে পারে এবং কোষের এক প্রান্তে অ্যানোড এবং এক প্রান্তে ক্যাথোড, এবং তোমরা অ্যানোড এবং ক্যাথোড বুঝবা কিভাবে এটা আমি আগেই বলে দিয়েছি। তো দেখো কোশ্চেনটা এখানে কি বলছে যে উদ্দীপকে কোষটির তড়িৎচালক বলের মান নির্ণয় করে। তো তোমরা যদি উদ্দীপক দেখো, আমি বলছিলাম যে উদ্দীপকে যদি ঘনমাত্রা এবং তোমার বিভবের মান দুইটাই দেয়া থাকে তাহলে তোমরা কোন সূত্র দিয়ে করবা? নার্নস্টের সমীকরণ দিয়ে করবা। নার্নস্টের সমীকরণ দিয়ে যখন তোমরা ম্যাথ করবা তখন অটোমেটিক্যালি তোমাদের প্রমাণ বিভবটা বের হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি নার্নস্টের সমীকরণ সলভে যাই তাহলে দেখো আমরা ডেটাগুলো লিখলাম না, তোমরা একটু এক্সামে কিন্তু এই যে এইভাবে দিয়ে ডেটাগুলো লিখে ফেলবা, কারণ ডেটাগুলো লিখলে মানে খাতাটা অনেক সুন্দর হয় এবং তোমাদের জন্য ইজি হয়। আমি এখানে আর কি তোমাদেরকে দেখাই দিছি জাস্ট বোঝানোর জন্য। বুঝতে পারছো? তো নার্নস্টের সমীকরণ যেটা তোমাদেরকে বলছিলাম, নার্নস্টের সমীকরণ যে ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল, এবং ই নট সেলের ক্ষেত্রে আমি কি বলছিলাম যে এখানে হবে জারণ প্লাস এখানে হবে বিজারণ, এইটা মাইনাস 2.303 RT ডিভাইডেড বাই NF। বুঝতে পারছো? RT ডিভাইডেড বাই NF লগ তোমার জারণ বাই বিজারণ, জারণ বাই ওই যে জাবি বলছিলাম না যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওইভাবে জাস্ট মাথায় রাখবা। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ফর্মুলাটা, এটা মাথায় রাখবা। দেন দেখো আমি ই জারণ এর জারণ মান কত দেয়া আছে তোমার, বা তুমি বলতে পারো যেহেতু আমরা এখানে করতেছি তাহলে ই জিঙ্ক থেকে কি হবে জিঙ্ক 2+, বা এটা কি বলতে পারো কপার 2+ থেকে, অনেক সময় না 2+ কে এভাবে লিখে যে কপার 2+ থেকে কপার, কোনো সমস্যা নেই, মানে একভাবে লিখলেই হয়েছে। তো এইটার ভ্যালু দেখো কত দেয়া 0.76 ভোল্ট প্লাস এইটার ভ্যালু কি দেয়া আছে? এটার ভ্যালু কিন্তু দেয়া নেই, এটা দেয়া আছে কপার থেকে কপার 2+ হচ্ছে তোমার -0.34 ভোল্ট। তাহলে আমাদের লাগবে কপার 2+ থেকে কপার, তাহলে ওইটাকে জাস্ট উল্টায় দেয়, উল্টায় দিলে কি হয় প্লাস হয়ে যায়, তাহলে কি হয় 0.34 ভোল্ট। বুঝতে পারছো? মাইনাস 2.303 ইন্টু আর এর মান কত 8.31, ও এখানে একটা টেম্পারেচার দিছিল সেটা হচ্ছে 25°C, বা অনেক সময় 27 নরমালি দেওয়া থাকে না 25 দেওয়া থাকে, কারণ কেমিস্ট্রিতে দেখবে 25°C তোমার রুম টেম্পারেচারটাই দেওয়া থাকে, এবং এটা একদম মাথায় গেঁথে নিবা যে 298 কেলভিন। তাহলে কত হয় 298 কেলভিন ডিভাইডেড বাই তোমার এন এর মান কত, এখানে আসলে কয় মোল ইলেকট্রন আদান প্রদান হয়েছে দেখো, জিঙ্ক কি করছে দুইটা ইলেকট্রন দান করছে, দুইটা ইলেকট্রন দান করে কি হয়েছে জিঙ্ক 2+, তারপর কপার 2+ সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হয়েছে তোমার কপার। বুঝতে পারছো? দেন রিঅ্যাকশনটা চালাইলে তুমি দেখবা যে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে দুইটা ইলেকট্রন, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবা। তুমি যখন অ্যালুমিনিয়ামের সাথে আদার্স কন্ট্রিবিউটর করতে যাবা মানে 3 2 4 এরকম, তখন কিন্তু আসলে জিনিসগুলো মিলাইতে হবে সমতা, ম্যাথগুলো তোমাদের দেখাবো। তো দেখো এখানে কত আসতেছে, সরি এটা আগে লিখি 2 ইন্টু, তাহলে এখানে কত 96,500, আর লগ তোমার জারণের মান কত 0.5 ডিভাইডেড বাই এটার ভ্যালু কত আসতেছে আমাদের 0.25। পুরোটা ক্যালকুলেশনে তোমরা যদি ক্যালকুলেটরে যে চাপো তাহলে অ্যান্সার আসে, আমি লেট হবে জন্য তাড়াতাড়ি করে দিতেছি, তোমার টোটাল অ্যান্সার আসে তোমার 1.0911 ভোল্ট। বুঝতে পারছো? এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো নার্নস্টের সমীকরণ দিয়ে ম্যাথগুলো এইভাবে করবা, তবে তোমরা এত শর্টকাটে করতে যাই না যে ডিরেক্ট সূত্রে ফেলাইলাম এবং করলাম। তোমরা এই রকম ম্যাথগুলো করার ক্ষেত্রে করবা কি আগে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়াটা দেখাবা, এটা দিয়ে তারপর এখানে লিখবা, লেখার পর কে জারণ হিসেবে কাজ করতেছে কে বিজারণ হিসেবে কাজ করতেছে এটা লিখবা, কার ঘনমাত্রা কত সবকিছু ডেটা ডান দিকে লিখবা, লেখার পর নার্নস্টের সমীকরণ দিয়ে ম্যাথটা করবা, করে মন্তব্য দিবা। অনেক সময় মন্তব্য না লেখার কারণে কিন্তু 1 মার্ক কাটা যায়, তোমরা 4 মার্কের ম্যাথে দেখবে 1 মার্ক পাইতেছে, তো এই জিনিসটা মাথায় রাখবা, বা 3 মার্কের ম্যাথে দেখবে 2 মার্ক পাইতেছে। অনেক সময় বলো যে ভাইয়া এই লিখছি কিন্তু পাই না, তোমরা তো মন্তব্য দাও না, একটা ম্যাথের তো ডিসিশন দিতে হবে, মানে শেষটা তো লিখতে হবে, তো এইটা লিখবা ভাইয়া। দেন আমরা 3 নম্বর ম্যাথে এখন যাবো। দেখো আগের যে ম্যাথটা ছিল ওটা ছিল তোমাদের ঢাকা বোর্ড একটা 17 ম্যাথ, এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 17-তে আসছিল। তো দেখো এই ম্যাথটার ক্ষেত্রে যে তোমার একটা দ্রবণ দিছে এবং দ্রবণের মধ্যে কিসের দ্রবণ ছিল ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ, এবং কোশ্চেনটা করছে যে উক্ত দ্রবণের মধ্যে যদি আমি 10 মিনিট 5 এম্পিয়ার প্রবাহ চালাই, 10 মিনিট 5 এম্পিয়ার প্রবাহ চালাই, তাহলে ক্যাথোডে কি পরিমাণ পদার্থের মানে কি পরিমাণ পদার্থ সঞ্চিত হবে। অ্যাজ লাইক তোমরা যখন একটা ব্যাটারি চার্জ করো, ব্যাটারি চার্জ করতেছো মানে কি একটা চার্জার থাকতেছে, চার্জারের যে তোমরা দেখবা যে ওখানে এম্পিয়ার লেখা আছে 5 এম্পিয়ার বা সামথিং এম্পিয়ার লেখা আছে,
এম্পিয়ার দ্বারা তুমি চার্জটা কতক্ষণ চার্জ করতেছো, কতক্ষণ চার্জ করার ফলে কি পরিমাণ পদার্থ সঞ্চয় করতেছে, এবং এর অনুপাতটার উপর বেস করে তোমার ফোনের মধ্যে দেখবা দেখায় যে এত মিনিট পর তোমার ফুল চার্জ হবে। বুঝতে পারছো? তো কোশ্চেনগুলো আসলে এইরকম। যদিও তোমাদের আসলে ফোনের ব্যাটারি বা আদার্স ব্যাটারি গুলো হচ্ছে তোমার ড্রাই সেল মানে শুকনা, আর নর্মালি অটোর ব্যাটারি বলো বা বিভিন্ন যে পানিযুক্ত ব্যাটারি গুলো এগুলো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তো আমরা যদি এটা সলভে যাই তাহলে দেখো সলভের ক্ষেত্রে আমাদের কি কি ডেটা দেয়া আছে বলো তো। আই এর মান দেয়া আছে কত এম্পিয়ার, 5 এম্পিয়ার। অনেক সময় এম্পিয়ারটা এভাবে লেখা থাকবে, অনেক সময় বড় এ দিয়ে লেখা থাকবে। টাইমটা আমাদের কত দেয়া আছে, 10 মিনিট। 10 মিনিটকে আমরা কিসে কনভার্ট করব, সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 10 কত হয় বলো তো, 600 সেকেন্ড হয়। দেন আমাদের আর কি দেয়া আছে, ক্যালসিয়াম ক্লোরাইড। আমাদের ফর্মুলাটা কি, আমরা ডিরেক্ট জানি ফ্যারাডের সূত্র হতে ডাব্লিউ মানে ক্যাথোডিক সঞ্চিত পদার্থের পরিমাণ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম আই টি বাই এন এফ। এখন দেখো আমরা এফ এর মান জানি 96,500, আই এর মান জানি, টি এর মান জানি, এম এর মান কত বলতো, এম এর মান হচ্ছে আণবিক ভর। এখানে আণবিক ভর যেহেতু ক্যালসিয়াম, এখানে ধাতু, ক্লোরাইড কিন্তু ধাতু না, ক্যালসিয়াম ধাতু, সেহেতু ক্যালসিয়াম কি হবে, সঞ্চিত হবে। ক্যাথোডে সবসময় কি সঞ্চিত হয়, ধাতু সঞ্চিত হয়। তো ক্যালসিয়ামের আসলে আণবিক ভর কত, এটা মাথায় রাখবা। ক্যালসিয়ামের আণবিক ভর তোমার হচ্ছে 40, কারণ ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত 20 এবং 20 দ্বিগুণ হচ্ছে 40। তাহলে দেখো আমাদের নাই কোনটা, এন এর মান। এন এর মানটা কিভাবে বের করবা, উক্ত যৌগটি দিতে হবে ক্যালসিয়াম ক্লোরাইড আছে, এটাকে যদি তুমি ভাঙ্গো কি হয়, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস ক্লোরাইড মাইনাস। বুঝতে পারছো? তাহলে আমাদের ক্যালসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে বলতো, দুইটা। তাহলে ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে, ক্লোরাইড দুইটা, ক্লোরাইড কি একটা একটা করে, টোটাল দুইটা ইলেকট্রন গ্রহণ করে। আদান প্রদানকৃত ইলেকট্রনের সংখ্যা কত, 2। তাহলে জাস্ট তুমি ভ্যালুগুলো বসাই দাও। এম এর মান কত 40 ইন্টু আই এর মানে হচ্ছে 5, 600 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে তোমার, এন এর মান কত তোমার 2 ইন্টু 96,500। বুঝতে পারছো? এটা ক্যালকুলেশন করলে কত আসে তোমার অ্যান্সার, 0.622 গ্রাম। তোমরা এটা একটু ক্যালকুলেটরে করে নিবা। বুঝতে পারছো? আমি ডিরেক্ট অ্যান্সারটা বসাই দিলাম। জাস্ট এটা বসাই দিলে অ্যান্সারটা চলে আসবে। অবশ্যই কোন এককে আসবে, গ্রাম এককে। তোমরা অনেক সময় এককগুলো ভুল করো, কিন্তু এই যে টাইমের এককটা মিনিটই বসায় দাও। কেন ভাই, সবকিছুই জানো, জাস্ট এই ছোট্ট একটা সিম্পল জিনিস ভুল করার কারণে পুরো ম্যাথটা ভুল করতেছো। সেই জিনিসগুলো ভুল করবা না, অ্যান্সার ইজিলি চলে আসবে। ঘ নম্বরে ছিল যে চার্জিং ডিসচার্জিং এর ব্যাপারটা। তো তোমাদের চার্জিং ডিসচার্জিং এর ব্যাপারগুলো শর্ট সিলেবাসে নাই, আমি শর্ট সিলেবাসে যেগুলো নাই ওগুলো কিন্তু দেখাইতেছি না। তো গ নম্বরটা যেহেতু দরকার, এই টিপটা আমি তোমাদের দেখাইলাম। দেখো কুমিল্লা বোর্ডে এই ম্যাথটা আসছিল 17 সালে, দুইটা কোশ্চেন আসছিল তড়িৎ রসায়ন থেকে। তো দেখো কোশ্চেনটাতে কি বলছে যে উদ্দীপকের কোষের তড়িৎচালক বল নির্ণয় করে। এখন উদ্দীপকের কোষের তড়িৎচালক বল নির্ণয় করতে গেলে ভাই আমরা কয়টা জিনিস মানে মাথায় আনবো, দুইটা সূত্র। একটা হচ্ছে প্রমাণ বিভব চাইছে কিনা, ইনট সেল বা ই সেল চাইছে কিনা। তখন আমরা উদ্দীপকের দিক দেখবো। উদ্দীপকে যদি ঘনমাত্রা দেওয়া থাকে, তাপমাত্রা দেওয়া থাকে, তার মানে কোন সমীকরণ আসবে, নানস্য সমীকরণ মানে ই সেল। তো দেখো আমাদের কোনো কথা নেই, ডিরেক্ট মনে করো আমরা যদি সলভে যাই যে ই সেলের মানটা আমরা নির্ণয় করব। ই সেল তার মানে আমাদের ফর্মুলাটা কি আসতেছে, ই জারণ। তার মানে ই জারণ প্লাস কি বলতো, ই বিজারণ, মাইনাস 2.30 RT ডিভাইডেড বাই NF লগ, উপরে কি থাকতেছে আমাদের বলতো, জারণের ঘনমাত্রা, নিম্নে কি থাকতেছে, বিজারণের ঘনমাত্রা। জাবি ফর্মুলা আর কি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফর্মুলা। তো দেখো আমরা যদি এখন ভ্যালুগুলো নিতে চাই, তাহলে আমাদের এখন জারণ কার ঘটছে, বিজারণ কার ঘটছে, এই দুইটা জিনিসে ফোকাস করা লাগবে। এখানে দেখো দুইটারই কিন্তু কি ভ্যালু দেয়া আছে, বিজারণ ভ্যালু। এখন আমি বলছি যদি সাংকেতিক চিহ্ন থাকে এ বি এক্স ওয়াই বা সামথিং, তখন তোমরা কি দেখবা যে যার বিজারণ বিভব বেশি তার জারণ ঘটছে। কিন্তু যদি ভাইয়া মৌল দেয়া থাকে, এখানে দেখো ফেরাস এবং সিলভার দেয়া আছে, তখন কিন্তু আর এটা দেখা যাবে না। তখন কি দেখবা, তখন দেখবা যে তাদের ধাতুর সক্রিয়তা সিরিজে তাদের অবস্থান কার কোথায়। আর একটা তোমাদের বলছিলাম, যদি পাত্র হিসেবে ইউজ করো, যে পাত্র হিসেবে ইউজ করো তখন আর ধাতুর সক্রিয়তা সিরিজও দেখবা না, যাকে পাত্র হিসেবে নিবা সে অ্যানোড হিসেবে কাজ করবে। তো এখানে যেহেতু মৌল দুইটা দেয়া আছে, সেহেতু আমরা কিসে যাব, ধাতুর সক্রিয়তা সিরিজে। ধাতুর সক্রিয়তা সিরিজে ফেরাসের অবস্থান সিলভারের উপরে। সো এখানে ভ্যালু কি থাকে থাক, এটা দিয়ে আমরা ডিটারমাইন করব না, আমরা করব কি ধাতুর সক্রিয়তা সিরিজ দ্বারা। ধাতুর সক্রিয়তা সিরিজ দ্বারা যদি আমরা ডিটারমাইন করি, তাহলে ফেরাসের অবস্থান যেহেতু উপরে,
ফেরাসের কি দরকার, জারণ মান দরকার, দেয়া আছে কি বিজারণ মান। তাহলে ফেরাসের কি জারণ মান তাহলে কত আসার কথা বলো তো, এখানে আছে মাইনাস, তাহলে কি হবে পজিটিভ 0.44 ভোল্ট না, তাহলে এখানে লেখো যে ফেরাসেরটা কত 0.44 ভোল্ট প্লাস, দেখো সিলভারের এখানে কিন্তু আগে থেকেই বিজারণ বিভব দেয়াই আছে, তো তুমি লিখে ফেলো 0.80, এটা কাজ শেষ, মাইনাস 2.303 তুমি জানোই, আর এর মানে 8.31, এটা মুখস্থ ভ্যালু। টি এর মান হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, একে কেলভিনে প্রকাশ করলে কত হয় 25 প্লাস 273 কত হয় 298 কেলভিন, তাহলে কত হয় 298 কেলভিন ডিভাইডেড বাই, তোমরা এখানে অনেক সময় অনেকে একক রাখো, এখানে একক লিখলেও ভাই সমস্যা নাই, বাট এখানে ফাইনাল রেজাল্ট কি, ফাইনাল রেজাল্ট আসবে ভোল্ট, সো তোমরা ভোল্ট লিখলে এনাফ, সো এগুলো দেখার দরকার নেই। এন এর মান কত, এখন দেখো তোমরা এফ এর মান কিন্তু জানো 96,500, এন এর মান কত, এন এর মান হচ্ছে তোমাদের আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, এখানে ফেরাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে, কিন্তু সিলভার কি করে একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এখানে কয়টা সিলভার আসবে, দুইটা সিলভার, দুইটা ইলেকট্রন গ্রহণ করে, মানে তোমরা ব্যালেন্স করে নিবে, একজন যদি 3টা ত্যাগ করে একজন যদি 2টা গ্রহণ করে, তাহলে ওকে 3 দিয়ে গুণ একে 2 দিয়ে গুণ, এখানে যদি একজন 2টা ত্যাগ করতেছে একজন একটা গ্রহণ করতেছে, তাহলে পরেরটাকে 2 দিয়ে গুণ দাও, তাহলে 2 কে 2, তাহলে তোমার 2 2 কাটা যাচ্ছে, তাহলে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা কত 2, তাহলে তোমার এখানে কত আসতেছে 2, সরি লগ, এখানে জারণ কার ঘটছে ফেরাসের ঘনমাত্রা কত 0.13 ডিভাইডেড বাই, এখানে তোমার সিলভারের ঘনমাত্রা কত 0.304, বুঝতে পারছো? তো এইটা টোটালটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট আসে তোমার 1.06 ভোল্ট, 1.06 ভোল্ট, বুঝতে পারছো ভাইয়ারা? তো এইভাবে এই ম্যাথগুলো তোমরা করবা, যে এই যে অনেক সময় না এই উদ্দীপকটা অনেকে বুঝতে পারো না, উদ্দীপক ঘটনাটা কি জানো, এখানে দিছে যে ফেরাসের কি ঘটছে জারণ ঘটছে, এখানে সিলভারে কি ঘটছে বিজারণ ঘটছে, এই দুইটা চিহ্ন দিয়ে দেখাইছে যে এটা একটা কোষকে তুমি পৃথক করে দিছো, বুঝতে পারছো, দুইটা তড়িৎদ্বার। এখন এখানে ঘনমাত্রাটা দিছি, এখানে ঘনমাত্রা দিছি, কারণ হচ্ছে আমাদের ঘনমাত্রাটা কিন্তু ফেরাস আয়নের, নট ফেরাসের, বুঝতে পারছো, ফেরাস আয়নের, এখানে দেখো সিলভার আয়নের, অনেকে বলতে পারে যে ভাই এখানে তো এর সামনে দিলেন না, এখানে দিলেন না, আবার সিলভারে কেন এখানে, এটা হচ্ছে আয়নের ঘনমাত্রা, বুঝতে পারছো ভাইয়া? দেন হচ্ছে আমাদের এই ভ্যালুগুলো দিছি, জাস্ট আমরা নারস্যের সমীকরণে বসাই দিছি, অ্যান্সার চলে আসছে, ক্লিয়ার? ঠিক আছে।